আসসালামু আলাইকুম। আমি তোমাদের সাথে আছি ইয়ামিন হোসেন। তোমাদের সবাইকে ইএসটিতে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে তোমাদের সাথে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাস্তব সংখ্যা। আমরা তো অনেক সংখ্যাই জানি, সেটা হচ্ছে বাস্তব সংখ্যা। সেই সংখ্যাটা হচ্ছে বাস্তব সংখ্যা, যেটা আমাদের এইটা শিখতে পারলে এসএসসি লেভেলের যত সংখ্যাগুলো আছে, ইন্টার থেকে শুরু করে চাকরিতে সকল সংখ্যা সম্পর্কে আমরা জানতে পারবো। শুধুমাত্র একটা ক্লাসে যথেষ্ট। ঠিক আছে, আজকে শুধু আমরা সংখ্যা নিয়ে কথা বলবো। সেটা কোন কোন সংখ্যা? আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা বাস্তব সংখ্যা। যেগুলো অবাস্তব, যেগুলো আমাদের কল্পনায় আসে না, সেগুলোকে বলা হয় অবাস্তব। ধরো আমি কোনো একটা চিন্তা ভাবনা করতে, স্বপ্নে যে আমি আজকে হবে এটা হব, এটা হব, প্রধানমন্ত্রী হব। আসলে কি আদৌ কি সম্ভব? সেটা না, অবাস্তব কিছু কিছু ঘটনা আছে অবাস্তব, কিন্তু হওয়া সম্ভব। সিস্টেম বা ওয়ে দরকার থাকে। ঠিক আছে, ঠিক এরকম যে বাস্তব আর অবাস্তব, যেটা আমরা কল্পনায় ভাবি সেটা হচ্ছে অবাস্তব, আর যেটা ঘটে যায় সেটা হচ্ছে বাস্তব। ঠিক, আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা বাস্তব সংখ্যা, যেগুলো চিন্তা জগতে আলোচনা করে বোঝা যায়, যেগুলো আছে বাস্তব সম্ভব, সেগুলাকে বাস্তব। তাহলে বাস্তব সংখ্যা সেটাই যেটা হচ্ছে কি, যেই সংখ্যাটা আমরা বলতে পারি, গণনা করা যায়, হিসাব করা যায়, সেগুলা কি হবে? বাস্তব সংখ্যা। তাহলে যেটা গণনা করা যায় না, যেটাকে হিসাব নিকেশের মধ্যে আনা যায় না, সেটা কি সংখ্যা বলা যেতে পারে? সেটা হচ্ছে অবাস্তব সংখ্যা। তাহলে এই বাস্তব সংখ্যার আর একটা সংজ্ঞা আছে, সেটা হচ্ছে কি, যে সকল মূলদ এবং অমূলদ মিলে সেটাকে কি বলা হয়? বাস্তব সংখ্যা। তাহলে সকল অমূলদ এবং মূলদ সংখ্যাকে বলা হচ্ছে বাস্তব সংখ্যা। এই বাস্তব সংখ্যাকে কোন একটা সাংকেতিক চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আর। আর দ্বারা প্রকাশ করা হবে। তাহলে আরটা কি? রিয়েল নাম্বার। সেটা কি নাম্বার? রিয়েল নাম্বার। তাহলে বাস্তব সংখ্যাকে আমরা আর দ্বারা প্রকাশ করব। তো বাস্তব সংখ্যা দুইটা ভাগে ভাগ করা হয়, সেটা কি, একটা হচ্ছে মূলদ, আরটা কি অমূলদ সংখ্যা। তাহলে দেখে আসি সেটা কিভাবে কিভাবে আসতেছে। মূলদ সংখ্যাকে কিছু সংখ্যা দ্বারা ভাগ করা হয়, এবং অমূলদ সংখ্যা শুধুমাত্র একটা হয়ে থাকে, সেটা হচ্ছে কি, অসীম, অনাবৃত, দশমিক। এই বিষয়টা কি সেটা আমরা আলোচনা করব। তাহলে এখানে হচ্ছে আমাদের মূলদ সংখ্যা, সেগুলো কি? মূলদ সংখ্যা মূলত দুইটা হয়ে থাকে, সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা আর একটা হচ্ছে ভগ্নাংশ। একটা পূর্ণ অংশ আর একটা কি ভগ্নাংশ। তাহলে পূর্ণ অংশ সেটা কোনটা, ভগ্নাংশ কোনটা জানতে হবে আমাদের। তারপরে পূর্ণ অংশ সেটা কয়টা? সেটা তিনটা। একটা হচ্ছে ধনাত্মক, আর একটা ঋণাত্মক, আর একটা হচ্ছে মাঝখানে একটা সংখ্যা থাকে, সেটা হচ্ছে শূন্য। একটা ধনাত্মক বলবো আর একটা ঋণাত্মক বলবো, কিন্তু মাঝখানে যে সংখ্যাটা সেটাকে বলা হয় শূন্য। এবং ধনাত্মক আর শূন্য সংখ্যা মিলে কি সংখ্যা? সেটা হচ্ছে অঋণাত্মক সংখ্যা। সেটা নিয়ে আমরা কথা বলবো। তাহলে এখানে আছে ধনাত্মক সংখ্যা। ধনাত্মক সংখ্যা আবার কয়টা হয়ে থাকে? দুইটা, তিন ধরনের হয়ে থাকে। সেটা হচ্ছে কি কি? একটা হচ্ছে মৌলিক সংখ্যা, একটা যৌগিক সংখ্যা, আর একটা হচ্ছে এক। মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা আলাদা। এক মৌলিকও নয়, যৌগিকও নয়, এই জন্য সেটা হচ্ছে এক, আলাদা একটা সংখ্যা। ভগ্নাংশ সেটা, ভগ্নাংশের ক্ষেত্রে সেটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ হতে পারে এবং দশমিক ভগ্নাংশ হতে পারে। সেটা সাধারণ ভগ্নাংশ কি কি হবে? প্রকৃত ভগ্নাংশ হবে, আবার একটা অপ্রকৃত হবে। আর অপ্রকৃতকে আবার একটা কি বলা যেতে পারে? মিশ্র ভগ্নাংশ বলা যেতে পারে। ঠিক দশমিক সংখ্যা, দশমিকে সেটা কি কি হতে পারে? একটা সসীম হতে পারে, সসীম, আর একটা হচ্ছে অসীম হতে পারে। আর অমূলত সেটা বললাম, অসীম, অনাবৃত, দশমিক। এইগুলা এইগুলা ছিল আমরা বাস্তব সংখ্যার মধ্যে আমাদের আলোচনা। তার মধ্যে দেখো সংখ্যাটা কি রকম ভাবে আসছে, এটা তোমরা একটু তুলে নাও। আমি এই বিষয়ে প্রত্যেকটা বিষয় নিয়ে একটু কথা বলবো। আমি অলরেডি বাস্তব সংখ্যা সম্পর্কে বলে ফেলছি। এখন আমি কথা বলবো সেটা হচ্ছে মূলদ আর হচ্ছে অমূলদ। তার আগে আমরা মূলদটা শেষ করব। মূলদ সংখ্যাগুলো কোনগুলো সেগুলো আগে জানতে হবে। মূলদ, মূলদ সংখ্যা সেটা কি? একটু মনোযোগ। সেটা হচ্ছে যে, যে সংখ্যাকে পি ভাগ কিউ আকারে, পি ভাগ কিউ আকারে প্রকাশ করা যাবে, পি ভাগ কিউ আকারে প্রকাশ করা যাবে, তাকে কি বলা হবে? মূলদ সংখ্যা।
2/3, এটা মূলদ সংখ্যা। p/q লব এবং হর আছে, এটা মূলদ সংখ্যা। এই যে কিছুক্ষণ আগে ছিল মূলদ সংখ্যাটা কেমন ছিল, যে মূলদ সংখ্যাকে দুইটা ভাগ করা হয়েছে, একটা পূর্ণ একটা ভগ্নাংশ, সেটা তার মধ্যে এখানে চলে আসছে। তার মানে ওগুলো মিলে হচ্ছে কি একটা ভগ্নাংশ। তাহলে আমরা মূলদ সংখ্যার সংজ্ঞাটা দিতে পারি, আগে সংজ্ঞাটা শিখি। সেটা হচ্ছে যে সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যাবে তাকে কি বলা হবে, মূলদ সংখ্যা। এটা আর একটা সংজ্ঞা আছে, সেটা হচ্ছে কি, সকল পূর্ণ অংশ এবং ভগ্নাংশ মিলে যে সংখ্যা গঠিত হয় সেটাকে কি বলা হবে, মূলদ সংখ্যা। কারণ মূলদ সংখ্যার দুইটা ডিভাইডেড ছিল, দুইটা অংশ ছিল, সেটা পূর্ণাংশ একটা হচ্ছে ভগ্নাংশ। তাহলে পূর্ণাংশ এবং ভগ্নাংশ দুইটি, সকল পূর্ণাংশ এবং ভগ্নাংশ মিলে কি বলা হবে, মূলদ সংখ্যা। তাহলে এখন মূলদ সংখ্যা কোনগুলো হয় সেগুলো একটু জানবো। আমি সংজ্ঞা দুইটাই দিয়ে ফেলছি, এখন মূলদ সংখ্যা সম্পর্কে আমরা কথা বলবো। যে মূলদ সংখ্যা হচ্ছে p/q, 2/3 আমাদের কি সংখ্যা, মূলদ সংখ্যা মানলাম। এখন যদি আমরা এখানে 2.5 দেই, 2.5 দিলাম, সেটা কি সংখ্যা বলা হয়েছিল, পূর্ণ অংশ আর একটা ভগ্নাংশ। এটা ভগ্নাংশ, এটা কি পূর্ণাংশ, এই 2টা আমাদের পূর্ণাংশ। এটা কি ভগ্নাংশ পড়ে নাই, পড়ছে, সেটা কোথায়, ভগ্নাংশ কিন্তু দশমিক ছিল, একটা সাধারণ ছিল, দশমিকের মধ্যে পড়ছে, তাও এটা কি আমাদের সংখ্যা, মূলদ সংখ্যা। ঠিক আছে, তাহলে মূলদ এটাকে বলা হচ্ছে মূলদ। এখন যদি এটা হইতে পারে 2.33, এটা মূলদ, ডট ডট, তার মানে 33 ইনফিনিটি, অসীম। কিন্তু দেখো এই 3টা বারবার রিপিট হচ্ছে না, বারবার রিপিট হচ্ছে। এটাকে আমরা লিখতে পারি 2.3, এই যে পৌনঃপুনিক চিহ্ন, এটাকে উপরে যে চিহ্নটা ব্যবহার করতেছে সেটা কি চিহ্ন আমাদের, পৌনঃপুনিক চিহ্ন। এই চিহ্নটা হচ্ছে পৌনঃপুনিক চিহ্ন। এইটা যার উপর থাকবে সেটাকে বলা আবৃত, সেটা কি বলা হবে, আবৃত। আমি লিখছিলাম কিছুক্ষণ আগে, আবৃত সসীম একটা ছিল, আর একটা অসীম আবৃত ছিল, আর অমূলদের ছিল অসীম অনাবৃত। তাহলে অনাবৃত বলতে, এখন কথা বলি, অনাবৃত হচ্ছে যে 2.5 3 2 7 6 দিলাম 7, এইটা ধরো আরেকটা 4। দেখো তো প্রতি ক্ষেত্রে চেঞ্জ হচ্ছে না, প্রতি ক্ষেত্রে সংখ্যা চেঞ্জ হচ্ছে না। দশমিকের পরে সংখ্যাগুলো কি একই রকম আছে, না একই রকম নাই। তার মানে একই রকম আসবে না, পুনরাবৃত্তি হবে না। যেই সংখ্যাটা পুনরাবৃত্তি হবে না সেটা কি হচ্ছে, অনাবৃত। যেটা পুনরাবৃত্তি হবে সেটা হচ্ছে আবৃত। এটাও হতে পারে কেমন, ধরো 5.232323। দেখো তো প্রতি ক্ষেত্রে 2323 বারবার রিপিট হচ্ছে, তাহলে সেটা কি আবৃত হবে, রিপিট হচ্ছে, পুনরাবৃত্তি হচ্ছে এটা। তাহলে মূলদ সংখ্যা কোনগুলো জানলাম, যেটাকে p/q আকারে প্রকাশ করা যাবে, অথবা পূর্ণাংশ মানে পূর্ণ সংখ্যা বা পূর্ণাংশ আর একটা ভগ্নাংশ, দুইটা মিলে যে সকল সংখ্যাকে কি বলা হবে, মূলদ সংখ্যা। আমরা যদি অমূলদ সংখ্যাকে জানি, তাহলে সকল অমূলদ বাদ দিয়ে যা থাকবে সবগুলো কি মূলদ সংখ্যা, আমরা এগুলো শিখবো। তাহলে মূলদ সংখ্যাকে একটা সংখ্যা দ্বারা চিহ্নিত করা হয়। একে মূলদ সংখ্যাকে আমরা কিউ দ্বারা প্রকাশ করি। কি দ্বারা প্রকাশ করব, কিউ দ্বারা আমরা প্রকাশ করব। তাহলে এগুলো হচ্ছে আমাদের মূলদ সংখ্যা। বুঝলাম যে মূলদ সংখ্যা দশমিক থাকতে পারে, p/2/3 থাকতে পারে। দেখো তো 2/3 এটা কি সংখ্যা, প্রকৃত ভগ্নাংশ, কারণ লব ছোট হর বড়। আবার এটাও হতে পারে 3/2, এটা আমাদের কি, এটাকে যদি দশমিকে কনভার্ট করো তাহলে পাবো কত, 1.5। তো এটা মূলত, এটা মূলত, উভয় মূলত। ঠিক আছে, এগুলা সকল সংখ্যা হচ্ছে কি আমাদের মূলদ সংখ্যা। এর পরের অংশ কি ছিল, মূলদের দুইটা সেকশন ছিল, একটা হচ্ছে পূর্ণাংশ আর একটা হচ্ছে ভগ্নাংশ। এই সম্পর্কে এখন আমরা জানবো। এখন আমরা কথা বলবো হচ্ছে কি পূর্ণ সংখ্যা নিয়ে কথা বলবো। পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা কোনটা, কাকে বলে, শূন্য সহ সকল ধনাত্মক ঋণাত্মক, শূন্য সহ সকল ধনাত্মক ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে কি বলা হবে, পূর্ণ সংখ্যা। অখণ্ড বলা হয়েছে, কেন অখণ্ড বললাম, কারণ এর একটা ভগ্নাংশ আছে।
ছিল কিছুক্ষণ আগে, পূর্ণ আর একটা ছিল ভগ্নাংশ। আচ্ছা, তাহলে এখন হচ্ছে পূর্ণ সংখ্যা আছে শূন্য সহ সকল ধনাত্মক ঋণাত্মক সংখ্যা কি বলা হবে? পূর্ণ সংখ্যা। ধরো এখানে যে -3, -2, -1, 0, 1, 2, 3, ঠিক অনুরূপভাবে পিছন দিকেও আছে। তাহলে দেখো শূন্য সহ, এটা সহ ধনাত্মক সংখ্যা ঋণাত্মক সংখ্যা, তাই কি? হ্যাঁ, শূন্য সহ সকল ধনাত্মক ঋণাত্মক সংখ্যা কে কি বলা হচ্ছে? পূর্ণ সংখ্যা। এটাকে আমরা এইভাবে লিখতে পারি, প্লাস 0 +-1 +-2 +-3 ডট ডট ডট। তার মানে অর্থ কি? 0 তো আছেই, তারপরে 1টা প্লাস হইতে পারে, ঋণাত্মক হইতে পারে, 2টা প্লাস হইতে পারে, ধনাত্মক হইতে পারে, 3টা প্লাস ধনাত্মক হইতে পারে, ঋণাত্মক হইতে পারে। এই জন্য এটাকে এইভাবে লেখা যাচ্ছে। এটা হচ্ছে আমাদের কি? পূর্ণ সংখ্যা। শূন্য সহ যা সকল যত সংখ্যা আছে সবগুলো কি হবে? অখণ্ড যেগুলো সংখ্যা আছে, দশমিক উইদাউট, মানে উইদাউট হচ্ছে কি দশমিক সংখ্যাগুলো বাদ দিয়ে, সেগুলো কি হবে? আমাদের পূর্ণ সংখ্যা। তাহলে এই পূর্ণ সংখ্যাগুলা, মানে যেগুলো ভগ্নাংশ আকারে সেগুলো বাদ দিয়ে যেগুলো পূর্ণ সংখ্যা, সেগুলো কি হচ্ছে? একে কি দ্বারা প্রকাশ করা হবে? একে একটা সংখ্যা দ্বারা প্রকাশ করা, জেড দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা প্রকাশ করা হয়? জেড দ্বারা প্রকাশ করা, বড় হাতের জেড দ্বারা প্রকাশ করা হবে। তো এটার জেড বুঝলাম। তাহলে এখন পূর্ণ অংশ আর একটা প্রকাশ করবো, সেটা হচ্ছে জেড প্লাস থাকতে পারে। জেড প্লাস কি বুঝায়? আমরা এটা বুঝলাম যে এটাকে পূর্ণ সংখ্যা। প্লাস বলতে যে, প্লাস বলতে পূর্ণ সংখ্যাটা থাকবে কি প্লাস চিহ্ন, তার মানে কি ধনাত্মক সংখ্যা হতে হবে। সেটা কি হতে হবে? ধনাত্মক। তার মানে ধনাত্মক সংখ্যাটা, সকল ধনাত্মক সংখ্যাকে কি বলা হচ্ছে? পূর্ণ সংখ্যা। ঠিক আছে, সকল ধনাত্মক সংখ্যা কি বলা হচ্ছে? সকল ধনাত্মক সংখ্যা কি বলা হচ্ছে? পূর্ণ সংখ্যা। তাহলে এই পূর্ণ সংখ্যাটার এটা গেল। এখন যদি আরেকটা প্রশ্ন দেওয়া থাকে যে জেড মাইনাস, তার মানে কি বুঝবো আমরা? যে এটা হচ্ছে যে ঋণাত্মক সংখ্যাকে কি বলা হবে? বুঝাবে। তাহলে মাইনাস থাকলে শুধু ঋণাত্মককে বুঝাবে, আর যদি ধনাত্মক থাকে তাহলে ধনাত্মক গুলো বুঝাবে, প্লাস থাকলে ধনাত্মক বুঝাবে, মাইনাস থাকলে ঋণাত্মক গুলো বুঝাবে, এটাই। আর শুধু যদি থাকে জেড, তাহলে কি বুঝবো? শূন্য সহ ধনাত্মক ঋণাত্মক সহ আছে সবগুলাকে বলা হবে এটা। ঠিক আছে। তাহলে এখন আমরা আসি পূর্ণ সংখ্যার পরের স্টেপে। সেটা কি ছিল? ধনাত্মক সংখ্যা ছিল, তারপর হচ্ছে ঋণাত্মক সংখ্যা ছিল, আর একটা কি ছিল? শূন্য ছিল। ধনাত্মক, ঋণাত্মক, শূন্য। তার মানে অলরেডি কিন্তু কথা বলে ফেলছি। শূন্যর সে সকল বড় সংখ্যাকে কি বলা হবে? ধনাত্মক। ধনাত্মক সংখ্যা সেটা কি? শূন্যর চেয়ে সকল বড় সংখ্যাকে কি বলা হবে? শূন্যর চেয়ে বড় যে সংখ্যাগুলো আছে সেগুলো কি বলা হবে? ধনাত্মক সংখ্যা। শূন্যর থেকে বড় তার মানে কি? এটা 1, 2, 3, 4, 5। এখন কি শূন্যর থেকে কি খালি শুধু 1ই বড়? শূন্যর থেকে কি বড় নাই? অবশ্যই আছে। সেটা কি? 0.5, 0.2, 0.1, 0.0000009। এটা কি আমাদের শূন্যর চেয়ে বড়? কারণ ওই যে 9 আছে, 0009। তাহলে শূন্যর চেয়ে বড় হইলে সেটা কি পাবো আমরা? ধনাত্মক সংখ্যা বলবো। আর এটাকে কি প্রকাশ করবে? কি দ্বারা প্রকাশ করবে? অবশ্যই কথা আছে। হ্যাঁ, তাহলে শূন্যর থেকে যদি বড় এবং কি সংখ্যা? সেটা বাস্তব সংখ্যা, অখণ্ড থাকবে, সেটাকে ধরা হবে তোমার আর প্লাস। কি বলা হবে? আর প্লাস। তার অর্থ কি জানো? আর প্লাস হচ্ছে যে বাস্তব সংখ্যা, সেটা কি কেমন? ধনাত্মক। কিছুক্ষণ আগে বলা হয়েছিল বাস্তব সংখ্যা কি ছিল? আর দ্বারা প্রকাশ করা হয়েছে। সেটা কি? মূলত অমূলত যা আছে সবগুলো বাস্তব সংখ্যা। তাহলে ধনাত্মক সংখ্যা সেটা কি? সেটা কি হইতে পারে? এটি ধনাত্মক গুলো আসবে। বাস্তব সংখ্যা কি? ধনাত্মক গুলো আসবে। তার মানে এটাকে ধনাত্মক সংখ্যা বলা যাবে। এখন যদি ঋণাত্মক সংখ্যার কথা বলি, ঋণাত্মক সংখ্যার কথা বলি, তাহলে আর মাইনাস আসবে। আর ঋণাত্মক সংখ্যা কোনটা? যে
শূন্য থেকে সকল ছোট সংখ্যাকে কি বলা হবে? ঋণাত্মক সংখ্যা বলবে। একদম সিম্পল। এখন এটা গেল। এইটাকে যখন আমরা ধনাত্মক সংখ্যাকে আর প্লাস লিখছি, এটাকে আমরা আরেকটা লিখতে পারি না? সেটা কি? জেডটা কি ছিল? শূন্যর থেকে বড়। তাহলে লিখতে পারি এটা, অথবা কি লেখা যাবে? জেড প্লাস, এটা আসতে পারে। ঠিক অনুরূপ ভাবে আর এর ক্ষেত্রে জেড মাইনাস লেখা যাবে। হ্যাঁ যাবে, একই কথা। যদি বলে বুঝতে হবে তো, কারণ সংখ্যাগুলো কি কি বোঝা যাচ্ছে, তাহলে ওইভাবে আমরা বুঝবো। তাহলে এখন ধনাত্মক বুঝলাম, ঋণাত্মক বুঝলাম। এখন কথা হচ্ছে আমাদের অঋণাত্মক সংখ্যা। কি সংখ্যা? অঋণাত্মক সংখ্যা। অঋণাত্মক সংখ্যাটা কি? অঋণাত্মক সংখ্যা, ধনাত্মক সংখ্যা কোনটা ছিল? তার মানে দেখো, ধনাত্মক অঋণাত্মক মানে কি? অঋণাত্মক, ঋণাত্মক নয়। তার মানে কি? কি বোঝা যাচ্ছে? ধনাত্মক। যদি ধনাত্মকই হতো তো ধনাত্মক কেন বললো না? প্রশ্ন এটা। যদি ধনাত্মক হতো তাহলে ধনাত্মক কেন বললো না? বললো অঋণাত্মক। তার মানে এখানে একটা কোন একটা কিছু আছে। সেটা কি? জিরো। জিরো সংখ্যাটা কি? নিরপেক্ষ সংখ্যা না? হ্যাঁ, সেটা জিরো, ধনাত্মক নয়, ঋণাত্মক নয়। তাহলে সেটা কি? অঋণাত্মক। এখন অঋণাত্মক সংখ্যা, তার মানে শূন্য থেকে যাবতীয় যা আছে সকল সংখ্যা কি বলা হবে? অঋণাত্মক সংখ্যা। তার মানে শূন্য, 1 2 3 4 এগুলো চলবে। তার মানে এই গ্রাফের এইটুক অংশ চলবে। ঠিক আছে? হ্যাঁ। এখন যদি ধনাত্মক সংখ্যা তো বুঝলাম, ধনাত্মক হচ্ছে একে শূন্য হচ্ছে বড়গুলা, এখান থেকে শুরু। আর ঋণাত্মক সংখ্যা জিরো হচ্ছে যেটা নিচে আছে সেগুলা। তার অঋণাত্মক হচ্ছে শূন্য সহ যা আসবে সবগুলা কি আমাদের সংখ্যা বলবে? অঋণাত্মক সংখ্যা। এই ছিল মোটামুটি আমাদের পূর্ণ সংখ্যার কথা। পূর্ণ সংখ্যা থেকে আমরা কি কি পাইছিলাম? ধনাত্মক, ঋণাত্মক, শূন্য। জিরো তো জিরোই, শূন্য তো শূন্য আছে। ঋণাত্মক সংখ্যা কোনোটাই নাই, শূন্য এর কিছু নাই। ধনাত্মক সংখ্যা আবার তিনটা হয়। কয়টা হয়? তিনটা হয়। আমরা প্রথমেই বলে দিছিলাম তিনটা হয়। সেই তিনটা কি কি? সেগুলো হচ্ছে এক নম্বর ছিল মৌলিক, তারপর হচ্ছে শূন্য, তারপর ছিল 1, 3 নম্বর ছিল যৌগিক। এই যে তিনটা সংখ্যা, এটা কার অংশ? পূর্ণ সংখ্যার একটা অংশ। সেটা কার? ধনাত্মকের। তার মানে এটা কার সংখ্যাটা আসছে? ধনাত্মক থেকে পাচ্ছি। তাহলে ঋণাত্মক গুলো কি হইতে পারে না? মৌলিক হবে না, যৌগিক হবে না। ঠিক আছে? ঋণাত্মকের মধ্যে কি হবে না? মৌলিক হবে না, যৌগিক হবে না। যদি কথা হয় মৌলিক, ধনাত্মকের মধ্যে সংখ্যাগুলো আছে, এক ধনাত্মক, মৌলিক, যৌগিক সবগুলো কি হবে? ধনাত্মক হইতে হবে। তাহলে মৌলিক সংখ্যা কাকে বলে সেটা আগে কথা বলে। মৌলিক সংখ্যা কাকে বলে? তাহলে মৌলিক সংখ্যা হচ্ছে যে সকল সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা ব্যতীত বিভাজ্য নয় তাকে কি বলা হবে? মৌলিক সংখ্যা। তার মানে ওই সংখ্যা, ধরো একটা এক্সাম্পল দিই, ধরো 5। 5 কে কত, মানে 5 কে কত কত দ্বারা ভাগ করতে পারবো আমরা? 5 কে ভাগ করতে পারবো 1 দ্বারা, আর 5 কে ভাগ করতে পারবো 5 দ্বারা। পাবো কি? অবশ্যই পাবো। তাহলে এই দুইটা সংখ্যা দেখো, 5 এবং হচ্ছে 1 দ্বারা 5 কে আমরা ভাগ করতে পারতেছি। মানে ওই 1 এবং ওই সংখ্যা, ওই সংখ্যা বলতে নিজে 5টা নিজেই, ওই সংখ্যাকে। তাহলে 1 এবং ওই সংখ্যাকে দ্বারা ভাগ করা যাবে। তার মানে কি? ওই যেই সংখ্যার গুণনীয়ক থাকবে কয়টা? 2টা, 1 এবং সে নিজে। যদি এই দুইটা গুণনীয়ক পাওয়া যায় তাকে কি বলা হবে? মৌলিক সংখ্যা। সংজ্ঞাটা এইভাবে বলতে হবে যে যেই সংখ্যাকে, মানে যেই সংখ্যাকে 1 এবং ওই নিজ সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাকে কি বলা হবে? মৌলিক সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যা কি কি দেখো, আমরা হিসেব করবো যে 1 তো আমাদের মৌলিক সংখ্যা নয়, কারণ এখানে অলরেডি বলে দিচ্ছি 1 আলাদা একটা সংখ্যা। 1 বাদ দিয়ে তারপর 2 কে ভাগ করা যায় না, 3 কেও ভাগ করা যায় না, 5 কেও যায় না, 7 কেও যায় না,
11 কে যায় না, 30 কে যায় না, এরকম অনেক সংখ্যা আছে। এইটা হচ্ছে আমাদের মূলদ সংখ্যা, কারণ একে আমরা 2 এবং 1 দ্বারা ভাগ করতে পারবো, একে আমরা 3 এবং 1 দ্বারা ভাগ করতে পারবো, একে আমরা 5 এবং 1 দ্বারা ভাগ করতে পারবো, একেও 7 into 1, মানে এটাকে 11 into 1। এই দেখো প্রত্যেকটা ক্ষেত্রে 1 দ্বারা ওই নিজ সংখ্যা দ্বারা ভাগ করা গেছে, তাছাড়া যায় না। এই জন্য এটাকে কি সংখ্যা বলা হচ্ছে? মূলদ সংখ্যা। বুঝতে পারছি? হ্যাঁ। এখন আসি আমরা 1টা একটু পরে বলি, একটু যৌগিক সংখ্যাটা বলি। 1 যৌগিক সংখ্যাটা কি? যে সংখ্যাকে মানে 2 এর অধিক, যে বলছিলাম কিছুক্ষণ আগে যে মৌলিক সংখ্যার গুণনীয়ক করা থাকে 2টা, তাহলে বলতে পারবো আমরা যে যে সংখ্যার 2 এর অধিক গুণনীয়ক থাকে তাকে কি বলা হবে? যৌগিক সংখ্যা বলে। 2 এর অধিক, যে সংখ্যার 2 এর অধিক গুণনীয়ক থাকে তাকে কি বলা হয়? যৌগিক সংখ্যা। এক্সাম্পল দিই, যে এখানে যদি আমরা 4 ধরি, 4 এর কি কি সংখ্যা থাকতে পারে? দেখো 4 কে কি কি দ্বারা ভাগ করা যায়, তাহলে এখানে 4 into 1 4, 2 into 2 4 এবং 1 into 4 4, তাহলে এইগুলা মূল গুণনীয়ক। তাহলে দেখো এখানে গুণনীয়ক কি হচ্ছে? 1 2 4, তাহলে 1 2 4 বলা হয়েছে 2 এর অধিক। দেখো তো কয়টা সংখ্যা ছিল এখানে? 2টার বেশি হইতে হবে, তার মানে এখানে টোটাল কয়টা? 3টা। তাহলে 4 কি মৌলিক সংখ্যা? নয়। সেটা কি সংখ্যা? যৌগিক সংখ্যা। যেটাকে ভাগ করা যাবে ওই সংখ্যা এবং 1 দ্বারা যে কোনো সংখ্যা ভাগ করা সেটা মৌলিক সংখ্যা। এক কথায় সিম্পল, মানে এক কথা যে গুণনীয়ক থাকবে 2 এর অধিক গুণনীয়ক থাকবে সেটা হচ্ছে যৌগিক সংখ্যা। তাহলে 1 প্রশ্ন ছিল মৌলিক সংখ্যাকে বলা হয়েছিল যে সংখ্যা 2টা মাত্র গুণনীয়ক থাকে তাকে বলা হয় মৌলিক। প্রশ্নে বলে দিছিলাম আমি, এই কথাটা একটু বেশি করে বলি কারণ এই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট। মৌলিক এবং যৌগিক বিষয়টা অনেকে প্রশ্ন করে যে আসলে মৌলিক সংখ্যা বুঝলাম যে সংখ্যাকে ভাগ করা যায় না, 2 3 4 5 হচ্ছে, কিন্তু 1 কেন মৌলিক হচ্ছে না? 1 এইটার কারণে হয় না, কারণ 1 সংখ্যাটা মৌলিক সংখ্যার, মৌলিকে কাকে বলে, মৌলিক সংখ্যা কাকে বলে এবং যৌগিক সংখ্যা কাকে বলে, এটা কি সংজ্ঞা যে জানে, অরিজিনাল সংখ্যাটা যেটা জানে সে কখনো বলবে না যে 1 একটা মৌলিক সংখ্যা। তাহলে যৌগিক সংখ্যা বলা যাবে না। মৌলিক সংখ্যার সংজ্ঞাটা কি ছিল? প্রথমে বলছিলাম আমি, যে সংখ্যা 2টা মাত্র গুণনীয়ক থাকে তাকে কি বলা হচ্ছে? মৌলিক সংখ্যা। আর যৌগিক সংখ্যা কাকে বলে? যে সংখ্যা 2 এর অধিক গুণনীয়ক থাকে তাকে কি বলা হয়? যৌগিক সংখ্যা। 1 কিসের মধ্যে পড়ছে? 1 এর গুণনীয়ক হচ্ছে মাত্র একটা, 1 নিজেই। তার মানে মৌলিক সংখ্যার 2টা থাকা লাগবে, এর শর্ত মানে না। এর 2 এর বেশি থাকা লাগবে, এই শর্ত মানে না। তাহলে সে কি? আলাদা একটা সংখ্যা। এই জন্য 1 একটা সাধারণ সংখ্যা, 1 কে এই জন্য মৌলিক সংখ্যা বলা হয় না। বুঝতে পারছি? অবশ্যই। এই ছিল আজকে আমার পূর্ণ সংখ্যার মধ্যে মৌলিক এবং যৌগিক সংখ্যা। এখন আমরা কথা বলবো হচ্ছে যে ভগ্নাংশর, পূর্ণের পাশেরটা কি ছিল? ভগ্নাংশ। ভগ্নাংশ নিয়ে কথা বলবো। তাহলে ভগ্নাংশ সংখ্যা নিয়ে আলোচনা করা যাক। এখন আমি কথা বলবো হচ্ছে ভগ্নাংশ সংখ্যা নিয়ে। ভগ্নাংশ সংখ্যা কি বলা ছিল? যে একটা সাধারণ ভগ্নাংশ আর একটা কি দশমিক ভগ্নাংশ, দুইটা ছিল। তাহলে সাধারণ ভগ্নাংশ আর হচ্ছে দশমিক ভগ্নাংশ। তাহলে সাধারণটা দেখি আগে, ভগ্নাংশ যেহেতু কথা বলবো, ভগ্নাংশ নিয়ে যদি কথা বলি তাহলে এর 2টা অংশ, সেটা হচ্ছে সাধারণ আর হচ্ছে দশমিক। সাধারণ আর একটা হচ্ছে দশমিক। সাধারণ সংখ্যা কোনটা? সাধারণ হচ্ছে যাকে তুমি, যেহেতু সাধারণ কথা বলছি, যাকে কি করবা? p/q আকারে প্রকাশ করতে পারবা। তার সাধারণ সংখ্যাটা দেখো, সাধারণ ভগ্নাংশ সংখ্যাটা কাকে বলে বলে দিই। যে সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় তাকে কি বলা হবে? সাধারণ ভগ্নাংশ। অথবা যে সংখ্যার লব এবং হর থাকে তাকে কি বলা হবে? সাধারণ ভগ্নাংশ। দুইটা কথা। তাহলে বলছিলাম p/q, তাহলে এটাকে দেখো, এটাকে কনভার্ট করলে কি পাওয়া যাচ্ছে? আমরা পাবো হচ্ছে 3/5 অথবা 2/5
5 অথবা 3/2 ইত্যাদি ইত্যাদি সবগুলো কি আমাদের সংখ্যা সাধারণ ভগ্নাংশ। দেখো কারণ উপরেরটা হচ্ছে লব, নিচেরটা হচ্ছে কি আমাদের হর। যে সংখ্যার লব এবং হর থাকে তাকে কি বলা হচ্ছে সাধারণ ভগ্নাংশ। এখন দশমিক ভগ্নাংশ সেটা আছে, দশমিক ভগ্নাংশ একটু পরে যাব, কারণ তার আগে আমরা সাধারণ ভগ্নাংশের কিছু কথা ছিল, সেটা কি যে প্রকৃত, অপ্রকৃত আর হচ্ছে মিশ্র। প্রকৃত ভগ্নাংশে আসি। সাধারণ ভগ্নাংশ কয় প্রকার? দুই প্রকার, মূলত দুই প্রকার। তিন প্রকার সেটা বলা যাবে না, মূলত প্রধানত দুইটা, আর একটা হচ্ছে তিনটা মূল, যেটাকে বলা হয় মিশ্র। প্রকৃত, অপ্রকৃত আর হচ্ছে মিশ্র। তাহলে আমরা এখন কথা বলবো প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ, ঠিক আছে। তাহলে প্রকৃত ভগ্নাংশ কোনটা? যে সংখ্যার কি থাকবে, লব ছোট হর বড়, তাকে কি বলা হবে প্রকৃত ভগ্নাংশ। লব ছোট হর বড়, তার মানে আমরা জানি কি লব উপরেরটা, হর হচ্ছে নিচেরটা। নিচেরটা যার বড় সেটা কি হবে প্রকৃত, আর উপরেরটা ছোট নিচেরটা বড়, তা প্রকৃত। দেখো তো এই তিনটে লিখছিলাম, এটার ভিতরে কোনটা পড়ছে? এইটা। নো নো, এটা না, এই দুইটাই পড়ছে, এই দুইটা পড়ছে। কারণ দেখো 2/5 বড়, 3/5 বড়, উভয় সংখ্যাই বড়। তার মানে এটা হচ্ছে আমাদের প্রকৃত ভগ্নাংশ। লব ছোট হর বড়, এটাকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ। তাহলে অপ্রকৃত কোনটা? অপ্রকৃত কোনটা আবার? যার লব কি হবে, লব হবে বড়, হর হবে ছোট। তাহলে এখানে লিখতে পারি এরকম যে লব বড় হর ছোট। তাহলে উপরেরটা ছিল কেমন, তাহলে লব ছোট হর বড়, এটা। হ্যাঁ এটুকুই, লব ছোট হর বড়। তাহলে লব এখানে কি দেখো তো, এখানে লব বড় না? হ্যাঁ লব বড়, হর এখানে ছোট, তার মানে সেটা কি অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে এখন মিশ্র কোনটা? মিশ্র কথা বলছিলাম, সে মিশ্র অপ্রকৃতর একটা অংশ। তাহলে সেই মিশ্রটা একটু দেখে আসি, একটু মুছে একটু একটু ব্যাখ্যা দিয়ে আসি। মিশ্র বললাম যে মিশ্র কখন হবে, অপ্রকৃত ভগ্নাংশ হলে তখনই হবে। তাহলে একটা অপ্রকৃত ভগ্নাংশ ধরে নেই যে 5/2, ঠিক আছে 5/2। তাহলে 5/2 কে ভাগ করি, 2 2 গুণ 4 থাকে 1। এখানে আছে কি আমাদের ভাগশেষ আছে 1 আছে, এটাকে কি লেখা যায়, এই যে 1টা উপরে যায় 2টা নিচে চলে আসে। তো এই যে সংখ্যাটা আসছে কত, 2 1/2, এই সংখ্যাটা, এটাকে তাহলে কি সংখ্যা, মিশ্র। এটাকে বলা হয় মিশ্র। এটার একটা ক্যালকুলেশন আছে, সেটা কি, এটা গুণ করতে হয়, 2 2 গুণ 4, উপরের সাথে যোগ করতে হবে 1, নিচে কত আছে 2, তাহলে হিসাব করলে 5/2। দেখো ঘুরে ফিরে যেদিকে যাও না কেন ওই সংখ্যাটা আসতেছে। আর এই সংখ্যাটা বলা হচ্ছে মিশ্র। আবার এটাকে বলা যাবে, যদি কনভার্ট করি এটাকে পাবো, এই সংখ্যা পাবো, তাহলে এটা হচ্ছে অপ্রকৃত। মিশ্রটাকে কনভার্ট করলে অপ্রকৃত, আর অপ্রকৃতকে কনভার্ট করলে মিশ্র, এইটুকুই। তাহলে মিশ্র অপ্রকৃত একই সংখ্যা। তাহলে এরপর হচ্ছে আমাদের কি সাধারণ ভগ্নাংশ গেল, এখন হচ্ছে কি দশমিক ভগ্নাংশ। দশমিক ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ কয়টা, দুইটা, একটা সসীম আর একটা অসীম আবৃত। সসীম আর একটা কি অসীম আবৃত। সসীম বলতে কোনটা, যেই সংখ্যা গণনা করা যায় বা হিসাব করা যায়, যে ভগ্নাংশের দশমিকের পর, দশমিক বিন্দুর পর নির্দিষ্ট একটা সংখ্যায় সীমানা থাকে, তাকে কি বলা হবে সসীম দশমিক সংখ্যা। তাহলে আর যেটাকে অসীম, যেটাকে দশমিকের পরে অনির্দিষ্ট সংখ্যা থাকে, হিসাব করা যায় না, সেটা হচ্ছে অসীম। কিন্তু হইতে হবে কি আবৃত, প্রশ্ন ছিল এখানে। তাহলে আগে আসি আমরা সসীম সংখ্যাটায়।
সসীম। সসীম বলতে সসীম মানে সীমানা থাকে। বলছি দশমিকের পর মানে দশমিক বিন্দুর পর সংখ্যা নির্দিষ্ট আকারে থাকবে। তাহলে দেখি এইরকম 1.352, এই যে সংখ্যাটা কি হচ্ছে নির্দিষ্ট, অথবা 2.5 অথবা 5.3 অথবা 9.3, এই যে সামথিং সংখ্যাগুলো আসতেছে দশমিকের পর নির্দিষ্ট করে। এটাও দিতে পারি আমরা যে 5.23456 আর 9, এই যে নির্দিষ্ট পর একটা কি আসছে না, শেষ হয়েছে না, হয়েছে। তাহলে এটা কি সসীম, এটাকে বলা হবে সসীম। দশমিকের পরে দেখো নির্দিষ্ট করে কয়টা সংখ্যা আছে গণনা করা যাচ্ছে, হিসাব করা যাচ্ছে, এটা কি আমাদের সসীম বলা হবে। এটা সসীম ভগ্নাংশ। ঠিক আছে, চিনতে পারছি। এখন কি অসীম, অসীম থাকতে হবে, তাহলে এটা কোনটাকে বলা যেতে পারে? তাহলে এই সংখ্যাটা যদি আমরা একটু লিখি যে 3.23456 দিলাম, ধরো এখানে দিলাম 2, এখানে 6 7 দিলাম। তাহলে এইটুকু তাড়াতাড়ি আমরা এই সংখ্যাগুলো যদি দিলাম দশমিকের পরে দেখো নির্দিষ্ট না, ডট ডট করে যাচ্ছে, অসীম পর্যন্ত যাচ্ছে। তাহলে কি এটা দশমিকের পরে বিন্দুটার পরে নির্দিষ্ট নয়, অসীম পর্যন্ত গেছে। কিন্তু আমাদের প্রশ্ন ছিল সসীম অসীম হবে এবং আবৃত হইতে হবে। তাহলে এটা আমাদের পরে না, এইটা সংখ্যাটা হবে না আমাদের। এখন কি করতে হবে আমাদের সংখ্যাটা? তাহলে এরকম হইতে পারে 256 এটা হইতে পারে। দেখো তো এইখানকার 256 প্রতি ক্ষেত্রে কন্টিনিউ আসতেছে, পুনরাবৃত্তি হচ্ছে। তাহলে এখানে পুনরাবৃত্তি হওয়া মানে কি, একই সংখ্যা বারবার রিপিট হয়। তাহলে এই জায়গাটা যেহেতু পুনরাবৃত্তি হচ্ছে, তাহলে এটা কি আমাদের আবৃত। এটাকে বলছিলাম আবৃত এবং অনাবৃত প্রথমে বলছিলাম। তাহলে এটা হচ্ছে আবৃত এবং কি অসীম। তাহলে এটা আমাদের কিসের মধ্যে পড়বে? দশমিক ভগ্নাংশের মধ্যে পড়বে। তাহলে এই সংখ্যাটা এরকম হইতে পারবে। তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে 3.256 দিয়ে এর উপর একটা পূর্ণবর্ণিক, এর উপর একটা পূর্ণবর্ণিক। মাঝখানে এটা কেন দিলাম না? এটা আর এটা একটা সীমানা, এর মাঝে এটা যেমন একটা বর্ডার একটা থাকে। যদি পুরো রুমে তো মনে করো যে একটা বর্ডার জমিতে ওইভাবে তো লেখানো হয় না, শুধু চতুর্পাশ থেকে দিতে হয়, বেড়া দিয়ে রাখলে হয়ে যাচ্ছে, এটা বর্ডার। ঠিক এটা মনে করো যে এইটুকুর মধ্যে সেটা সীমাবদ্ধ। তাহলে এটা বারবার রিপিট হবে, তিনটা করে কি হবে বারবার রিপিট হচ্ছে। তাহলে এটাকে বলা হবে অসীম, আবৃত। এই ছিল তোমার মনে করো দশমিক ভগ্নাংশের অংশটুকু। এখন মেইন ইম্পর্টেন্ট বিষয় আমি বলছিলাম মূলদ সংখ্যা কোনটা, অমূলদ বাদ দিলে যা থাকে সেটা কি আমাদের মূলদ সংখ্যা। তাহলে অমূলদ সংখ্যা কোনটা সেটা আমরা এখন দেখবো। এখন আমরা কথা বলবো সেটা হচ্ছে কি অমূলদ সংখ্যা নিয়ে। এতক্ষণ যতগুলো কথা বলছি, যতগুলো সংখ্যা নিয়ে কথা বলছি, সকল সংখ্যা কি ছিল? মূলদ। এখন আমরা যেটা পাবো সেটা কি পাবো? অমূলদ। তাহলে মূলদ অমূলদ মিলে কি সংখ্যা? বাস্তব সংখ্যা। এবং সকল বাস্তব সংখ্যা থেকে যদি আমরা মূলদ সংখ্যাকে বাদ দেই, নাকি বলে অমূলদ সংখ্যাকে বাদ দেই, তাহলে কি পাওয়া যাবে? মূলদ সংখ্যা পাবে। সেই মূলদ সংখ্যাগুলো কি কি হতে পারে? দশমিক হইতে পারে, মৌলিক হইতে পারে, যৌগিক হইতে পারে, সাধারণ ভগ্নাংশ হইতে পারে, যে কোনো সংখ্যা হইতে পারে। তাহলে সেগুলো কি সংখ্যা হবে? অবশ্যই মূলদের মধ্যে পড়বে। এখন আমরা অমূলদটাকে যদি চিনতে পারি, তাকে যদি আলাদা করতে পারি, তাহলে সবগুলো কি হবে? মূলদ সংখ্যা হবে। তাহলে এখন অমূলদ সংখ্যাটা চিনবো। তো অমূলদ সংখ্যার একটা বৈশিষ্ট্য আছে, সেটা কি হবে? এক নম্বরের বৈশিষ্ট্য হচ্ছে, একটা মাত্র বৈশিষ্ট্য, সেটা কি অসীম হবে। অসীম মানে সীমানা নাই, কিন্তু অনাবৃত হবে। সেটা কি হবে? অনাবৃত, তার মানে পুনরাবৃত্তি হবে না। সহজ কথা, ধরো আমি একটা সংখ্যা নিলাম, মানে এটার একটা সংখ্যা, সেটা হচ্ছে কি অসীম, অনাবৃত। অসীম আর অনাবৃত হইতে হবে। অসীম হবে আর একটা কি হবে? অনাবৃত হবে, দুইটা। একটা সংখ্যা যে 6.3251, একটা। দেখো তো এখানে 6 এর পরে দশমিক আসছে, দশমিক আছে, হ্যাঁ বুঝছি। দশমিকের পরে সংখ্যাগুলো কি?
বারবার রিপিট হচ্ছে একই সংখ্যা না। যদি এটা দিয়ে একটা পার্থক্য তৈরি করি 3 2 3 2, দেখো তো প্রতিবার এই 3 2 রিপিট আসতেছে না? হ্যাঁ রিপিট আসতেছে। তার মানে এটা পুনরাবৃত্তি হচ্ছে, এটা পুনরাবৃত্তি হচ্ছে না। তাহলে এটা হচ্ছে আবৃত, এটা হচ্ছে অনাবৃত। তো এটা কি আমাদের সংখ্যা বলা যেতে পারে? আবৃত, আর এটা কি? অনাবৃত। তাহলে অনাবৃত কোনটা? যেটা পুনরাবৃত্তি হবে না। এটাকে আমরা লিখতে পারি এরকম ভাবে যে 6.32 এর উপর পৌনঃপুনিক, এর উপর পৌনঃপুনিক। তা এই চিহ্নটা দেওয়া মানে কি সীমানা শেষ হয়ে গেছে, দেখো সসীমের মতো নিয়ে আসতে পারছে। কিন্তু না, এটা বোঝা যাবে কি, এটা চিহ্ন দেওয়া মানে বুঝবো যে এই সংখ্যাটা বারবার আসছে কিন্তু অসীম, কিন্তু গণনা করা যাবে, কিন্তু এটাকে গণনা করা যাবে না। কিন্তু ওই গণনা করা যাবে, কোনো একটা সময় শেষ হবে, কিন্তু এটা কি অসীম না? অসীমের মধ্যে পড়ে গেছে, আবৃত না পুনরাবৃত্তি হয় নাই। তো এটা থেকে আমাদের অমূলদ সংখ্যা। অমূলদের একটা সংজ্ঞা আছে যে মূলদ যেটা ছিল পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় তাকে কি বলা হয়? মূলদ। তার মানে কি পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে না। তাহলে একে কি করা যাবে না? পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে না। তাহলে সেই সংখ্যাগুলো হচ্ছে আমাদের অমূলদ সংখ্যা, পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে না। তাহলে দেখো, যেহেতু যাবে না, দেখো এটাকে তুমি প্রকাশ করতে পারবা? পারবো না। আমি আর একটা সংখ্যা দিই যে 3.3333, এই সংখ্যাটা, এর অর্থ কি? এই সংখ্যাটাকে এরকম বলা যেতে পারে 10/3। এটার কিন্তু এটা দেখো 10 কে যদি তুমি 3 দ্বারা ভাগ করো তুমি এই সংখ্যাটাই পাবা। তাহলে এইটাকে দেখো এইভাবে প্রকাশ করা যায় না? যায়। কিন্তু এটাকে তুমি প্রকাশ করতে পারবা? সম্ভব না। আর এই কারণে এটা পুনরাবৃত্তি হয় নাই, এরকম এইভাবে প্রকাশ করা যায় নাই, কিন্তু এটাকে প্রকাশ করা গেছে। এই জন্য এটাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা গেছে, এই জন্য এটা মূলদ। আর এখানে যাবে না, এই জন্য এটা অমূলদ। আরো সংজ্ঞা আছে, √2 কে যদি তুমি কনভার্ট করো 1 পয়েন্ট সামথিং পাবা, 1 পয়েন্ট দিয়ে সামথিং পাবা। √3 কে করো 1 পয়েন্ট সামথিং পাবা। ঠিক আছে, এরকম আছে। তার মানে এই যে কোনো নির্দিষ্ট না, অনির্দিষ্ট যত সংখ্যা আছে, যদি কোনো একটা যেটা মৌলিক যে সংখ্যাগুলো হয় যেটাকে পূর্ণবর্গ সংখ্যা করা যাবে না। পূর্ণবর্গ সংখ্যা কোনটা আবার? যেটাকে রুট করা যায়। যেমন পূর্ণবর্গ হচ্ছে 4, 4 কে রুট করতে পারবো 2 বাবা। এই সংখ্যা ব্যতীত যত সংখ্যার উপর রুট করবা সেই মানগুলো কি আসে? অমূলদ হয়। তার মানে √2 এর উপরে অমূলদ করা যায়, এটা অমূলদ। √3 অমূলদ, √5 অমূলদ, √7 অমূলদ। অধিকাংশ সংখ্যাগুলো কি দেখো তো, 2 3 5 7 এই সংখ্যাগুলো কি? মৌলিক সংখ্যা। তার মানে অধিকাংশ সংখ্যা মৌলিক সংখ্যাকে যদি রুট করো সেগুলোকে কি পাওয়া যায়? অমূলদ হিসাবে পাওয়া যায়। সেটা কেমন আকৃতির আসে? সেটা অসীম, অনাবৃত হয়, পুনরাবৃত্তি হয় না, আর এই জন্য এদেরকে কি বলা হবে? অমূলদ সংখ্যা। তাই এই ছিল আজকে আমার কথা, যে বাস্তব সংখ্যা হচ্ছে সকল মূলত অমূলদ সংখ্যাকে নিয়ে বলা হচ্ছে বাস্তব সংখ্যা। তার মানে যেটা আমাদের কল্পনা করা যাবে না, অবাস্তব সংখ্যা। আর অবাস্তব সংখ্যাকে কি ধরা হয়? কোন একটা সংখ্যা দ্বারা আই প্লাস যুক্ত করা হয়, আই ইমাজিন নাম্বার, এটা অবাস্তব না। 2 এর পরে কোনো না কোনো একটা সংখ্যা আছে, এই জন্য এটাকে বলা হচ্ছে অবাস্তব। আছে, মনে হয় আছে, আদৌ আছে? কি আছে? কি পরিমাণ আছে? সেটা কি? সেটা নির্দিষ্ট না, এই জন্য সেটা হচ্ছে অবাস্তব। এটা হচ্ছে অবাস্তব। আর বাস্তব নিয়ে কথা বলছে, যেগুলো গণনা করা যাচ্ছে, হিসাব করা যাচ্ছে। তুমি অমূলদকে গণনা করতে পারবা, গণনা করা হয়, কিন্তু অবাস্তবকে হয় না। সেটা পদ্ধতি অবলম্বন করে, সেটা ইন্টারে আছে, সেটা অবলম্বন করে সেটা হিসাব ক্যালকুলেশন করতে হয়, সেটা পরের বিষয়। ঠিক আছে, ঠিক। তাহলে এখন যেমন রুটের উপর মাইনাস, কোনো সংখ্যার উপরে যদি মাইনাস দিলাম, -4 দিয়ে রুট দিই, কারণ 4 তে গুণনে করা যায়, এটাকে রুট করা যাবে না, এটা হচ্ছে অবাস্তব সংখ্যা, এটা অবাস্তব। তাহলে বাস্তব যে সংখ্যাগুলো হিসাব নিকাশ করা যাচ্ছে সেগুলো কি সংখ্যা? আমাদের বাস্তব সংখ্যা।
তাহলে বাস্তব সংখ্যা মূলদ অমূলদ। যদি সকল অমূলদ সংখ্যাকে আমরা যদি বাদ দেই সংখ্যা থেকে, সেগুলো সব থাকবে মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা অনেকগুলো ডিভাইডেড থাকে, সেগুলো বলে দিলাম। তাহলে তার মধ্যে আমাদের ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে মূলদ সংখ্যা, পূর্ণ সংখ্যা, তার হচ্ছে ধনাত্মক সংখ্যা, ঋণাত্মক সংখ্যা, ন্যাচারাল সংখ্যা, স্বাভাবিক একটা সংখ্যা আছে। হ্যাঁ, আমি এই কথাটা বলি নাই, এখন বলবো। কারণ স্বাভাবিক সংখ্যা সেটা কি? কারণ আমাদের এই যে আলোচনাটা করলাম, স্বাভাবিক সংখ্যা এখানে কোথাও নাই, আছে না। স্বাভাবিক সংখ্যা হচ্ছে সেটাই যেটা কি শূন্যর উপরে, শূন্যর উপরে যে সংখ্যাগুলো থাকে তাকে কি বলা হবে? স্বাভাবিক সংখ্যা। শূন্যর থেকে বড়, শূন্য থেকে বড়, সেগুলো কি বলা হবে? স্বাভাবিক সংখ্যা। একটা বোনাস পয়েন্ট এটা তোমাদের জন্য। মানে শূন্য থেকে বড়, তার মানে কি জিরোর চেয়ে যত সংখ্যা বড় আছে সবগুলো কি স্বাভাবিক সংখ্যা। এটা কোথায় ছিল? ধনাত্মক পূর্ণ সংখ্যায় ছিল। তার মানে সেটা, এটাকে আমরা এন দ্বারা প্রকাশ করি। সেটাকে কি দ্বারা প্রকাশ করি? এন দ্বারা প্রকাশ করি। এটুকুই। তাহলে আজকের মতো এই পর্যন্তই। আরেকটা কথা বলে নিই, সেটা হচ্ছে কি, তোমরা অবশ্যই এই ধরনের ভিডিও পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখবা, এবং এই ভিডিওগুলা তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবা, যেন ভিডিওটা দেখে তারা উপকৃত হতে পারে এবং মাঝখান থেকে আমি যেন উপকৃত হতে পারি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।